আর এবার আমরা নজর রাখবো ৪ঠা জুন ভোটের রেজাল্ট বেরোলো। ৫ই জুন বাংলা থেকে দিল্লিতে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইএনডিআই এর বৈঠক একের পর এক ৮ দফায় দফায় বৈঠক এবং এরপর দিল্লি থেকে মুম্বাইয়ে পৌঁছে গেলেন। মুম্বাইয়ে শিবসেনার সঙ্গে বৈঠক। মুম্বাইয়ের মাতোশ্রীর ছবিটা আপনাদের দেখাচ্ছি, ঠিক যে সময় মাতোশ্রীতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা অভিষেকের বৈঠকে কারা কারা রয়েছেন, কাদের সঙ্গে এই বৈঠক, এই গোটা বিষয় নিয়ে জানতে চাইবো। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এপি সেন্টার দিল্লি, মুম্বাইতেও পৌঁছে গেলেন অভিষেক। প্রথমত হচ্ছে যে মহারাষ্ট্রের যে রাজনৈতিক সমীকরণ তা অত্যন্ত উল্লেখযোগ্য জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে। দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়া বিজেপি বিরোধিতার জোট যখন তৈরি করা হয়েছিল তখন হচ্ছে উদ্ভব তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবং যদি তুমি দেখো যে ইন্ডিয়া বৈঠক শুরু থেকে অর্থাৎ পাটনা, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লির যে সমস্ত বৈঠকগুলো তার সমস্ত কটা বৈঠকের ক্ষেত্রেই সবাই একত্রে বৈঠক করলেও কোথাও না কোথাও এই উদ্ভবের মতো নেতারা, অখিলেশ, স্টালিন, কেজরিওয়াল, তারা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করতেন এবং তার বক্তব্যের প্রতি বা তিনি যেটা বলতেন তার প্রতি বিশেষ করে ভরসার জায়গা করতেন। অনেক সময় বলাও হতো যে ইন্ডিয়ার মধ্যে এটা একটা আলাদা করে জোট জায়গা তৈরি করা রয়েছে। গতকাল যে ইন্ডিয়ার বৈঠক মল্লিকার্জুন খাড়গের 10 নম্বর রাজাজি মার্গের বাড়িতে হলো, সেখানে অবশ্য দেখতে পাওয়া যায়নি তাদেরকে। কারণটা কি? কোথাও কি গিয়ে তাদের অভিমান রয়েছে, নাকি মহারাষ্ট্রতে অন্য কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত তৈরি হচ্ছে? যে কারণে ইন্ডিয়া জোট চাইছে তারা যে একত্রিত থেকে যে লড়াইটা তারা শুরু করেছিল বিজেপি বিরোধিতার ক্ষেত্রে লোকসভা নির্বাচনের যে ফল বেরোনোর পর, তাতে যেন নতুন করে কোনো ফাটল না ধরে। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সেই ব্যক্তিগত সমীকরণ বা সম্পর্কের জায়গা থেকে ইন্ডিয়া জোটের মধ্যে থাকা উদ্ভবরাও যে গুরুত্বপূর্ণ শরিক সেটাকে বুঝিয়ে দেওয়ার জায়গা তৈরি করে দিতে চাইছেন, সে কারণেই বৈঠক। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত স্তরের যে সম্পর্কের জায়গা সেটি রয়েছে এবং বিজেপি বিরোধিতার ক্ষেত্রে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস যেমনভাবে লড়াই করেছে, বিভিন্ন সময় দাঁড়িয়ে মহারাষ্ট্রতেও তারা কাজ করেছে এবং বারবার ধরে উদ্ভবের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়েছেন। যেভাবে তাদের দল বা সরকার ভাঙানো হয়েছে তা নিয়ে বারবার ধরে তিনি সরব হয়েছেন। ফলে সেই ব্যক্তিগত সম্পর্ক বা সখ্যতার জায়গাতে গিয়েছেন। ফলে আজকে সকাল থেকে যখন অখিলেশের সাথে বৈঠক বা আপনাদের সাথে যখন আলোচনা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে উদ্ভবের সাথেও এই বৈঠক বা আলোচনা করে আসলে এই রাজনৈতিক সমীকরণ তৈরি করার রাস্তায় থাকা এবং ইন্ডিয়া জোট যে একত্রিত রয়েছে সেই সংক্রান্ত বার্তা দেওয়ার চেষ্টা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। সে কারণে অভিষেকের যাওয়া বলে মত অনেকের। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেরেক ওব্রায়েনও রয়েছেন, অন্যদিকে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধব পুত্র তিনিও এই বৈঠকে থাকবেন, তাই তো? এখনো পর্যন্ত যা খবর আদিত্য থাকবেন এবং ইন্ডিয়ার জোটের বিভিন্ন সময় যে প্রচার কমিটি থেকে শুরু করে একাধিক যে কমিটি তৈরি করা হয়েছিল সেখানে অভিষেক আদিত্য তারা ছিলেন। এবং এই ইন্ডিয়া জোটের মধ্যে যেমন সিনিয়র লিডাররা যেমন ছিলেন, তার পরবর্তী ধাপের যারা লিডাররা ছিলেন, ইয়াং লিডাররা যারা একত্রিত হয়ে কাজ করেছেন, বিভিন্ন সময় নিজেদের মতামত জানিয়েছিলেন, তাদের মধ্যে হচ্ছে আদিত্য, অভিষেকের মতো নেতারা রয়েছেন। ফলে অনেকেই বলছেন তাদের নিজেদের মধ্যে আলোচনা করে আসলে এনডিএর বিরোধিতা করতে নেবে তাদের রণকৌশল কি হবে সেই সংক্রান্ত আলোচনাও আজকের এই বৈঠক থেকে উঠতে পারে, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাতোশ্রীতে পৌঁছে যাওয়া। বেশ আবির, অবশ্যই পরবর্তীতেও আমাদের নজর থাকবে। আর তারই পাশাপাশি একদিকে যেমনটা আপনাদের বলছিলাম, শুধু মুম্বাই তা তো নয়, আজ দিনভর দফায় দফায় বৈঠক হয়েছে। কোথাও গিয়ে এনডিএ কে এই যে টেক্কা দেওয়া শাসকের থেকেও কোথাও গিয়ে কি এগিয়ে রয়েছে বিরোধীরা, অন্তত যে সিচুয়েশন তা কিন্তু সেই কথাই বলছে। আমরা দেখলাম যে এনডিএর আগেই কোথাও গিয়ে ইন্ডিয়ার তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকারের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে তারা, সেই কৌশল ঠিক করতে কিন্তু দফায় দফায় আজ আমরা বৈঠক দেখেছি একের পর এক। আর সে নিয়ে জানার চেষ্টা করব, মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আমরা দেখলাম যে অখিলেশ যাদব, তারপর রাঘব চাড্ডা, সঞ্জয় সিং, একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠক করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় ফ্যাক্টর, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তো বলার অপেক্ষা রাখে না। একেবারেই সোনিয়া, দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে বিপক্ষ জোটের ক্ষেত্রে যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ বেশ কয়েকটি পর্যায় রয়েছে। যদি 1, 2, 3 করে দেখা যায়, যে প্রথমেই হচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে বিজেপিকে ঠেকিয়ে দিয়েছেন এবং নিজেদের আসন থেকে এক ধাক্কায় অনেকটাই 2019-এর থেকে অনেকটাই আসন সংখ্যা বাড়িয়ে নিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস, এবং সেখানে
সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য। তার সঙ্গে সঙ্গে এই যে এখন যে জোট তৈরি হচ্ছে সেই জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের অ্যালায়েন্সের ক্ষেত্রেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং তার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতকালও দেখা গিয়েছে যে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা এবং তার যে অবদান রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার প্রশংসা করা হয়েছে, ভূয়সী প্রশংসা হয়েছে সেখানে। এবার যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচি দেখা যায়, তিনি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন এবং তারপর তার দিল্লির বাড়িতে এসে আজকে দেখা করেন রাঘব চাড্ডা এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় সিং আপে। অর্থাৎ এই যে রিজিওনাল পার্টিগুলো রয়েছে যারা ভালো ফল করেছেন, যাদের ভালো সংখ্যক যারা বিজেপিকে ঠেকিয়ে দিতে পেরেছেন, ফলে তাদের সঙ্গেও এই যে রণকৌশল তৈরি করা, কিভাবে এনডিএ সরকার গঠন হলে সেই এনডিএ সরকারের বিরোধী হিসাবে তাদের কি রণকৌশল হবে, সেই রণকৌশল একেবারে সেট করার ক্ষেত্রেই কিন্তু কয়েক কদম এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া অ্যালায়েন্স। সেটা কিন্তু এই বৈঠকে একের পর এক বৈঠক দেখেই সেটা বেশ কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন যে আঞ্চলিক দলগুলি রয়েছে সেই দলগুলির নিজেদের মধ্যেও যাতে একটা খুব সুসম্পর্ক থাকে এবং তাদের যাতে একটা স্ট্রং হোল্ড থাকে বিরোধী আসনের মধ্যে, তাদের যাতে একটা স্ট্রং সে থাকে বিরোধীদের মধ্যেও, সেই জায়গাটাও কিন্তু কোথাও পোক্ত করার চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহল মনে করছেন এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজকে দিল্লিতে তার দফায় দফায় বৈঠক এবং তারপরে এই মুহূর্তে মুম্বাইতে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে মুম্বাইতেও তার বৈঠক উদ্ধব ঠাকরের সঙ্গে, সেই বৈঠকেও কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী এইদিকে। সোনিয়া, একেবারে মৈত্রেয়ী অবশ্যই, এবং বাংলায় যে ফল তারই পাশাপাশি উত্তরপ্রদেশে যে ফল একেবারে ধরাশায়ী বিজেপি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তাদের প্রশংসা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা হচ্ছে এবং অবশ্যই অখিলেশ যাদবেরও প্রশংসা হচ্ছে। অবশ্যই যে আপডেট উঠে আসবে সেই আপডেটের দিকে তো আমরা নজর রাখবো, কিন্তু মানুষের প্রশ্ন যে প্রধানমন্ত্রী হয়ে মোদী কবে শপথ নেবেন তৃতীয়বারের জন্য। একেবারে হ্যাট্রিক মোদীর, যদি সবকিছু ঠিকঠাক থাকে 9ই জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। আর ছুটির রবিতেই, একেবারে রবিবার একটা ছুটির দিন, শপথ নিতে পারেন মোদী। রবিবার সন্ধে বেলাতেই তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করবেন প্রধানমন্ত্রিত্ব শপথ নিয়ে মোদী। আর এনডিএর তরফ থেকে তো জানিয়ে দেওয়া হয়েছে মোদী নেতা, মোদী প্রধানমন্ত্রী, তৃতীয়বার মোদীর শপথের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। মোদীর শপথে কে কে থাকবেন? থাকবেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশ সহ একাধিক রাষ্ট্র প্রধানকেও ইতিমধ্যেই আমন্ত্রণ করা হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য। अबकी बार 400 पार तो হলোই না, 300 পেরোলো না, 240 ম্যাজিক ফিগার 272। তাই শরিক নির্ভর এবার মোদির 3.0। তৃতীয়বার মোদির শপথ, কিন্তু শরিকদের উপর নির্ভর করতেই হচ্ছে মোদী সরকারে। তাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবার নীতিশ নাইডু। কি মন্ত্রক দাবি নীতিশ নাইডুর? কাল ফের এনডিএর বৈঠক রয়েছে, আরো বিস্তারিত জানবো। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, স্বাভাবিকভাবেই মানুষ ওই মুহূর্তে জানতে চায় যে কি মন্ত্রক দাবি করছেন নীতিশ নাইডু, কি শর্ত? গতকালই আমরা শুনেছিলাম, কিন্তু আজ যে আপডেটগুলো উঠে আসছে একে একে, খুব স্বাভাবিকভাবেই খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন নীতিশ নাইডু। একেবারেই দেখো, এনডিএর জোট, মনে রাখতে হবে যে 18তম লোকসভা যেটা তৈরি হতে চলেছে সেটা কিন্তু মোদী সরকার না, সেটা কিন্তু এনডিএ সরকার তৈরি হতে চলেছে। এবং সেই এনডিএ সরকার যদি তৈরি করতে হয় তাহলে সেই এনডিএ সরকারের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে টিডিপি এবং তার সঙ্গে সঙ্গে জেডিইউ। এবং এই দুই দলের যারা মাথারা রয়েছেন অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, তারা দুজনেই রাজনৈতিক মহলে ভারতীয় রাজনীতিতে যথেষ্ট দক্ষ এবং পোক্ত রাজনীতিক হিসাবেই পরিচিত। তারা কিন্তু যারা যখন বুঝতে পেরেছেন যে তাদের এই মুহূর্তে তাদের আসনের গুরুত্ব কতটা, সেই জন্য তারা 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাদের তরফ থেকে সমর্থন জানানো হয়েছে এনডিএকে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চাওয়া হয়েছে। কি মন্ত্রিত্ব রয়েছে? তার মধ্যে রেল রয়েছে, অর্থ রয়েছে নগর উন্নয়ন, এবং যেটা সূত্র থেকে জানা যাচ্ছে যে গ্রামোন্নয়ন মন্ত্রকেরও কিন্তু দাবি জানিয়েছেন তারা। তার সঙ্গে সঙ্গে নিজেদের রাজ্যের জন্য স্পেশাল স্টেটাস, এমনকি চন্দ্রবাবু নাইডু স্পিকারের পদের জন্য দাবি রেখেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে
এই দুই ব্যক্তিকে তাদেরকে সন্তুষ্ট রাখা এবং তাদের দলের যারা সাংসদরা রয়েছেন যাতে তাদেরকে যথাযোগ্য পোস্ট দেওয়া এই মুহূর্তে এনডিএর কাছে এবং বিশেষত তাদের সবথেকে বড় শরিক বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ তাদেরকে সন্তুষ্ট না রাখতে পারলে এনডিএ সরকার কিন্তু গঠন হওয়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যা দেখা দেবে। আগামীকাল সকাল 9টায় একটি বৈঠক রয়েছে যেখানে বিজেপির শীর্ষ নেতারা তারা বৈঠকে বসছেন এবং তারপর বিজেপির যারা সংসদীয় কমিটির যারা নেতারা রয়েছেন তারা বৈঠকে বসবেন এবং তারপরে বেলা 11:30টায় পার্লামেন্টের ভেতরে যে সেন্ট্রাল হল রয়েছে সেখানে পার্লামেন্টারি কমিটির অর্থাৎ সমস্ত এনডিএ যারা সহযোগী হচ্ছেন সেই সমস্ত সহযোগীর যারা সাংসদরা রয়েছেন তারা এসে যুক্ত হবেন, তারা বৈঠক করবেন এবং সেখান থেকেই সংসদীয় কমিটির নেতা বাছাই করা হবে এবং সেখানেই নরেন্দ্র মোদীকে যদি চূড়ান্তভাবে বেছে নেন সমস্ত সাংসদরা তার আগে তারা নিজেদের যে আখেরটা আছে সেটা বুঝে নেবেন, সেটা কিন্তু বলাই বাহুল্য। সোনিয়া, একেবারে মৈত্রেয়ী। এবং আমরা নজর রাখছিলামই বিজেপিকে তো সমর্থন করবেন তারা, কিন্তু সমর্থন করতে হলেও মন্ত্রক শর্ত রয়েছে জেডিইউ টিডিপির। দিলীপ ঘোষের একটা মন্তব্য আপনাদেরকে শোনাবো, কারণ তিনি বলছেন যে হাতি যদি কাদায় পড়ে তাহলে তো ব্যাঙেও লাথি মারে। এই বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত নিয়ে জেডিইউ টিডিপির কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, শুনুন। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়, কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে। अब की बार 400 পার, সেটা তো হলোই না, 300 পেরোলো না এনডিএ, 240 বিজেপি এবং 300-রও কম জোট। ভোটের ফলে ময়না তদন্তে তাই বিজেপি উত্তরপ্রদেশ বাংলায় একেবারে ভরা ডুবি। খুব স্বাভাবিকভাবেই কাটাছেঁড়া চলছে ইতিমধ্যে বিজেপি নেতৃত্বের অন্দরে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, এই যে ভরা ডুবি উত্তরপ্রদেশ বাংলা, এতটা তো আশা করেনি। আমরা দেখেছি 35-30 আসন পার করার কথা বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বাংলার জন্য, উত্তরপ্রদেশের ফলেও আশা করেনি। স্বাভাবিকভাবেই এবার কাটাছেঁড়া তো চলছেই। একেবারেই সোনিয়া, দেখো কাটাছেঁড়া চলছে এবং কাটাছেঁড়া করাটা খুব স্বাভাবিকও, তার কারণ যে লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি এগিয়েছিল অর্থাৎ अब की बार 400 পার, এবং সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, 2019-এর সংখ্যাকে অর্থাৎ 2019-এ যে 303টি আসন পেয়েছিলেন তার থেকেও প্রায় 100-র কাছাকাছি বাড়তি আসন তারা পাবেন, এই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিলেন এবং সেই লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, সেই লক্ষ্যমাত্রার অনেক আগে এসেই থমকে গিয়েছে বিজেপির যে বিজেপির জয়যাত্রা বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে কোথায় কোথায় সব থেকে বেশি ভরাডুবি হয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, এর পাশাপাশি মহারাষ্ট্রের এবং মহারাষ্ট্র, হরিয়ানা এবং রাজস্থানের যে ফলাফল সেটাও কিন্তু খুব একটা সন্তোষজনক নয় বিজেপির কাছে। ফলে এই সমস্ত জায়গায় কেন এরকম ভরাডুবি হলো তাই নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকে চলে জেপি নাড্ডার বাসভবনে। সেখানে উপস্থিত ছিলেন বিএল সন্তোষ, অর্গানাইজেশনাল সেক্রেটারি বিজেপির বিএল সন্তোষ, তার সঙ্গে সঙ্গে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতারা। দীর্ঘক্ষণের এই বৈঠক, সেখানে একেবারে চুলচেরা বিশ্লেষণ হয়। একদিকে যখন এই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় তার সঙ্গে সঙ্গেই কিন্তু আসন বন্টন নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে দুটো বিষয় কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে বিজেপি। এক, তাদের এই জয়যাত্রা, তাদের এত সংখ্যা কমে যাওয়া কেন এবং কর্মীদেরকে কিভাবে উজ্জীবিত করা যায়, কিভাবে নিজেদের খামতির জায়গাগুলো খুঁজে নেওয়া যায়। তার কারণ বিজেপি সূত্রে এখন অব্দি যেটা জানা যাচ্ছে তারা বেশ কিছু কারণকে আইডেন্টিফাই করেছেন। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে কনফিডেন্স বা ওভার কনফিডেন্স, যে তাদের 400 পার বলে দেওয়া হয়েছে মানে তারা পেয়ে যাবেন, এই ধারণা অনেক কর্মীর মধ্যে হয়ে গিয়েছিল। ফলে তারা অনেকে ময়দানে নামেনি। এর পাশাপাশি গোষ্ঠী দ্বন্দ্ব অর্থাৎ নেতৃত্ব, স্থানীয় নেতৃত্বের মধ্যে সমস্যা, সেটাও ধরা পড়েছে এবং কোথাও কোথাও প্রার্থী বাছাইতেও সমস্যা হয়েছে, যার ফলে পুরনো বিজেপি কর্মীরা অনেকেই মাঠে ময়দানে নেমে কাজ করেননি। ফলে সব মিলিয়ে সমস্যা ছিল এবং সেই সমস্যা থেকে কিভাবে বেরোনো যায় সেই নিয়ে যেরকম একদিকে ব্রেনস্টর্মিং করছে বিজেপি, তার সঙ্গে সঙ্গে নতুন সরকার গঠনের জন্য কোন আসন তারা ছাড়তে পারেন বা কোন মন্ত্রিত্ব তারা ছাড়তে পারেন সেই নিয়ে চলছে। কাটাছেঁড়া চলছে মৈত্রেয়ী, তুমি যেমনটা বলছিলে সেরকমই কিন্তু আর